আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তো আবার চলে আসলাম আমাদের। আচ্ছা, তো আমরা আবারও বাংলার একটা লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম নার্সিংয়ের প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য। কালকে আমরা অর্ধেক প্রশ্ন ব্যাংক সলভ করেছিলাম এবং আজকে বাকি অর্ধেকটা শেষ করব। তোমাদের গ্রুপে যে অ্যাক্টিভিটিগুলো ছিল এটা দেখে তো আমি পুরাই অবাক। মানে তোমরা সবাই এত সুন্দর করে নোট করেছো, যেটা মানে আমি কিভাবে এক্সপ্লেন করব। লাইক প্রত্যেকটা নোটই এত গোছানো ছিল যে আমি কোনটা রেখে কোনটা বাছাই করবো এটা বুঝতেছিলাম না। মানে সবার নোটই অনেক সুন্দর হয়েছিল। তো আজকের ক্লাসটাও তোমরা ঠিক আগের ক্লাসে যেরকম নোট করেছিলা ওইভাবেই নোট করবা। বুঝতে পেরেছো? আমাদের এক্সাম হবে 9টা থেকে 9টা 30 অবধি। বুঝতে পেরেছো? একদম অন টাইমে এক্সাম দিবা। এই যে নোট কিভাবে জমা দিব এটা অনেকেই জিজ্ঞেস করতেছিল, সেটার জন্য বলা হয়েছে যে 2 ক্লাসের নোট একসাথে জমা দিব। মানে আজকেরটা এবং গতকালের যে নোটটা ছিল দুইটা আমরা একসাথে নিব আর কি। বুঝতে পেরেছো? যারা অলরেডি সাবমিট করেছো তারা আবার আজকেরটা সহ সাবমিট করবা। ক্লিয়ার? এরপরে আসো আজকের প্রথম প্রশ্ন। বিকাল 4টায় স্কুল ছুটি হবে, বাক্যটি কোন কারকের উদাহরণ? আচ্ছা, প্রথমে আসি কারক মানে কি বা কারক কাকে বলে। কারক কাকে বলে? কারক মানে যে ক্রিয়া বা কার্য সম্পাদন করে, যে ক্রিয়া বা কার্য সম্পাদন করে। কারক কারক মানে কি? একটু ছোট করে নিই। হ্যাঁ, কারক যা বা যে ক্রিয়া সম্পাদন করে, সম্পাদন করে। আচ্ছা, এরপর আসো কারক কত প্রকার। কারক কত প্রকার? কারক মোট 6 প্রকার। কত প্রকার? বাংলা লিখি নাকি? কারক 6 প্রকার। 6 প্রকার, এগুলো তোমাদের বেসিক, তারপরে একবার দেখে নাও। হ্যাঁ, 6 প্রকার। প্রথমটা কি আসে? কর্তৃকারক। কোন কারক? কর্তৃকারক। তারপরে কর্মকারক, করণ কারক, অপাদান। আচ্ছা, এই অবধি লিখো আগে। এই অবধি লিখো। এই অবধি যতটুকু লিখে দিচ্ছি এগুলো আগে শেষ করো। করণ, করণ কারক, অপাদান কারক। এই অবধি লেখা শেষ করো। এই জন্যই দিয়ে দিচ্ছি, আমি নিজে লিখে দিচ্ছি। কে জানি বলেছো এটা। আচ্ছা, মেসেজটা চলে গেছে যে বলেছো যে ব্যাখ্যাগুলো যেন সাইডে দিয়ে দেওয়া হয়। ব্যাখ্যা আমি নিজেই তোমাদেরকে বলে দিব, তারপরে তোমরা সেখান থেকে লিখে নিবা। আচ্ছা বলো, এই অবধি লেখা শেষ? এরপরে আসা তোমাদের। আচ্ছা, এখানেই তো জায়গা হবে। 5 সম্প্রদান, আর 6 অধিকরণ। 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 ক্লিয়ার? দেখো, প্রথমে আমরা কি বললাম যে কারক কাকে বলে বা কারক শব্দের অর্থ কি? যা বা যে ক্রিয়া সম্পাদন করে তাকেই কারক বলে। এরপরে আসো কারক কত প্রকার। কারক মোট 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক এবং অধিকরণ কারক। আমাদের প্রশ্ন কি ছিল যে বিকাল 4টায় স্কুল ছুটি হবে, বাক্যটি কোন কারকের উদাহরণ? বাক্যটি কোন কারকের উদাহরণ? আমাদের অপশনে কি কি ছিল? অপাদান। আচ্ছা, প্রথমে আমরা এসে অপাদান কারক কাকে বলে। অপাদান কারক কাকে বলে? যা কিছু থেকে বিচ্যুত বাদ দেওয়া। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা প্রথমেই আসো যে অপাদান কারক কাকে বলে। অপাদান কারক কাকে বলে এটার ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে যে যা কিছু থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত এবং যা দেখে আমরা ভয় পাই, যা দেখে কি পাই? ভয় পাই, সেটা কি?
অপাদান কারক। এটা একটু তোমরা লিখে নাও, আমি যদি এই সব কিছু তোমাদেরকে এত বড়লি লিখে দিতে যাই একটু টাইম হয়ে যাবে। তো তোমরা এটা লিখে নাও যে যা থেকে কোনো কিছু বিচ্যুত করা বা সরিয়ে নেওয়া বা হচ্ছে যোগ করা যায় বা হচ্ছে যা দেখে আমরা ভয় পাই সেটা কি হবে, অপাদান কারক হবে। যেমন আমি যদি বলি যে হচ্ছে একটা এক্সাম্পল দিই, দাঁড়াও। গাছ থেকে পাতা পড়ে, এখানে দেখো গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে, গাছ থেকে পাতা পড়ে। তার মানে এই যে গাছ থেকে পাতাটা পড়ে যাচ্ছে, তাহলে কি গাছ থেকে পাতাটা বিচ্যুত হচ্ছে, কি হচ্ছে, বিচ্যুত, বিচ্যুত হচ্ছে, তাই না? বুঝতে পেরেছো অপাদান কারক, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছো এখানে যে যা কিছু থেকে বিচ্যুত হয়, কি বলেছো? আচ্ছা আগে এক্সপ্লেনেশন দেখো, যারা বুঝতে পারতেছো না আগে এক্সপ্লেনেশনটা দেখে নাও, তারপরে বুঝতে পারবা। তো অপাদান কারকটা তো বুঝতে পেরেছো, এরপর আসো করণ কারক। আচ্ছা করণ কারক, করণ কারকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে করণ মানে কি। করণ মানে হচ্ছে যন্ত্র, ওয়েট, আচ্ছা এভাবে দেখো, করণ মানে কি, আগে এটা দেখো, করণ মানে হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায়। কি কি বলছি, যন্ত্র, সহায়ক আর হচ্ছে উপায়। উপায়, ক্রিয়া সম্পাদনের জন্য যে যন্ত্র, সহায়ক বা উপায়গুলো আমরা ব্যবহার করি সেটাই কি, করণ কারক, সেটা কি হবে, করণ কারক। আচ্ছা এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আমি কলম দিয়ে লিখেছি, কি দিয়ে লিখেছিলাম, কলম দিয়ে, তাহলে এখানে কলমটার মাধ্যমে বা কলমটার সহায়তায় বা কলম একটা যন্ত্রের মাধ্যমে আমি কি করতেছি, লেখার কাজটা করতেছি, তাহলে সেটা কি হবে, করণ কারক হবে। এরপর আসো অধিকরণ কারক। আচ্ছা এখানে আমাদের প্রশ্নটা কি ছিল, বিকাল 4টায় স্কুল ছুটি হবে। আচ্ছা এখানে দেখো ক্রিয়া সম্পাদনের সময়, স্থান বা আধারকে, সময়, স্থান বা আধারকে আমরা কি বলি, ক্রিয়া সম্পাদনের সময়, স্থান বা আধারকে আমরা হচ্ছে অধিকরণ কারক বলি। কি বলি, অধিকরণ কারক বলি। থেমে যাচ্ছে না, থেমে যাচ্ছে না, ঠিক আছে সবকিছু। ক্রিয়া সম্পাদনের স্থান, সময় বা আধারকে কি বলা হয়, অধিকরণ কারক বলা হয়। তাহলে এখানে বলেছে যে বিকাল 4টায় স্কুল ছুটি হবে, কখন বা কোথায়, যদি আমি ক্রিয়াকে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তরে যেটা পাবো সেটা কি হবে, অধিকরণ কারক হবে। দেখো তাহলে বলছে কি বিকাল 4টায় স্কুল ছুটি হবে, কয়টায় বা কখন, 4টায়, তাহলে এটা কোন কারক হবে, অধিকরণ কারক। এরপর আসে কর্মকারক, যাকে আশ্রয় করে ক্রিয়া কার্য সম্পাদন করে, যাকে আশ্রয় করে ক্রিয়া কার্য সম্পাদন করে সেটাই কি, কর্মকারক। যেমন আমি যদি বলি আমি আমি বই পড়ি, বই পড়ি। আচ্ছা এই কর্মকারক নির্ণয়ের আরেকটা কৌশল হচ্ছে যদি আমি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি উত্তরে যা পাবো সেটাই কি হবে, কি হবে, কর্মকারক হবে। আচ্ছা এই ক্ষেত্রে বলা হচ্ছে কি যে ক্রিয়া যাকে সাহায্য করে হচ্ছে কার্য সম্পাদন করে বা যার আশ্রয় কার্যটা সম্পাদন করে সেটাই কি, সেটাই কি, কর্মকারক। তাহলে কি পড়ি, বই পড়ি, তাহলে বই পড়া এখানে কি হবে, কর্মকারক। ক্লিয়ার? আচ্ছা এরপরের প্রশ্ন, এটা এটা তোমরা ক্লিয়ার? এখন আসো যে হচ্ছে বিদ্যুৎ শব্দের সমার্থক কোনটি। আচ্ছা প্রথম অপশন কি ছিল, প্রভাকর। প্রভাকর শব্দের সমার্থকগুলো একটু বলো তো, প্রভাকর, প্রভাকর। আচ্ছা এর আগে আমাকে বলো প্রভা মানে কি, প্রভা মানে কি আমাকে আগে এটা বলো, প্রভা মানে কি এটা বলো আগে। আলো, তাই না, প্রভা মানে কি, আলো। তাহলে প্রভাকর মানে কি, যে আলো দেয়, তাই না? তো প্রভাকর যে আলো দেয়, আলো কে দেয়, সূর্য। আমরা যদি মানে একদম বোর্ডলি চিন্তা করি বা হচ্ছে একদম সূক্ষ্মভাবে চিন্তা করি যে প্রভাকর দ্বারা কাকে বোঝাচ্ছে বা আলো কে দেয়, তাহলে সেটা কি হবে, সূর্য হবে, তাই না? তো এই যে সূর্য বলা হচ্ছে যে সূর্যের সমার্থক শব্দগুলো আগে বের করি। এখানে দেখো সূর্যের সমার্থক শব্দগুলো আগে আমরা হচ্ছে লিখি। এখানে কি চেয়েছে, বিদ্যুতের সমার্থক শব্দ চেয়েছে, তাই না? তো আমরা আগে সূর্যের সমার্থক শব্দগুলো দেখি, একটা একটা করে যাই। হ্যাঁ সূর্যের সমার্থক শব্দের মধ্যে কি পড়বে, এখানে কি ছিল, প্রভাকর, তাহলে সূর্য একটা আসবে, সূর্য। তারপরে কি আসবে, দিবা বসু, তারপরে বিভা বসু, বিভা, তারপরে আর কি কি আছে বলো তো, উষা, তারপরে দিবাকর। তোমরা একটু কমেন্টে জানাও সূর্যের সমার্থক শব্দগুলো, তোমরা একটু কমেন্ট করে জানাও। দিবাকর,
দিবাকর, বিভাকর, বিভাকর। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও। এখন আসছো সঞ্জিদা? একটু কমেন্ট করে জানাও, বাকিগুলো হচ্ছে তোমরা লিখো। কি বলেন, প্রভাকরের সমার্থক শব্দগুলো আরো কি কি আছে এগুলো একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। না, আজকে এক্সাম হবে না, আমি টাইম বলে দিচ্ছি। তোমরা ক্লাসে লেট করে আসো কেন? তোমরা আগে আমাকে এটা জানাও যে আর কি কি আছে এটার। আর কি কি হয় বলো তো? আদিত্য, তাই না? আদিত্য, তারপরে অরুণ, অরুণ, এগুলো সব প্রভাকরের সমার্থক শব্দ। লেখা শেষ তোমাদের? এই অবধি তোমরা ক্লিয়ার? হ্যাঁ, রবি, ভানু, আমি ভুলে গেছিলাম, রবি, রবি, ভানু, এগুলো সব কিসের সমার্থক শব্দ? এগুলো সব কিসের সমার্থক শব্দ? আচ্ছা, ক্লিয়ার, তোমরা এই অবধি ক্লিয়ার। এরপরে আসো নেক্সটে কি বলা হচ্ছে? ক্ষণপ্রভা। আচ্ছা, আমাকে বলো তো ক্ষণপ্রভার সমার্থক শব্দগুলো কি কি হবে? তোমরা একটু জানাও তো। ছোট করে আসতেছে কি জন্য এটা? তারপরে এরকম ছোট কেন? আচ্ছা, এরপরে বলো ক্ষণপ্রভার সমার্থক শব্দগুলো কি কি হবে? ক্ষণপ্রভা, ক্ষণপ্রভার সমার্থক শব্দগুলো আমাকে জানাও তো একটু। প্রথমে কি আসে? এত বড় হয়ে গেছে। ক্ষণপ্রভার সমার্থক শব্দ, ক্ষণপ্রভা, তাই না? সমার্থক শব্দের মধ্যে কি কি আসে দেখো তো? বিজলি, তারপরে হচ্ছে তোমার আর কি কি আসে? তড়িৎ, তারপরে তড়িৎ, তারপরে আর কি কি আসে বলো তো? তোমরা বলো। ক্ষণপ্রভা, তড়িৎ, তারপরে হচ্ছে তোমার সৌদামিনী, 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 তারপরে আর আছে বিজলি, তড়িৎ, সৌদামিনী। আচ্ছা, আর বলো তো আর কি কি আছে? অচির, এই তো তোমরা আমার থেকেও ভালো পারো। বলো আর কি কি আছে? ক্ষণপ্রভার সমার্থক শব্দ আর কি কি হবে? দামিনী, সৌদামিনী। এই যে একজন বলছে শম্পা, এই যে শম্পা থেকে আরো অনেকগুলো মনে পড়লো। শম্পা, চপলা, চপলা, তারপর হচ্ছে চঞ্চলা, চঞ্চলা, এগুলো সব কি হচ্ছে তোমার ক্ষণপ্রভা। আচ্ছা, এরপর আসো বিদ্যুৎ। বিদ্যুৎও কিন্তু ক্ষণপ্রভার সমার্থক শব্দ। তাহলে এখানে আমাদের প্রশ্ন কি ছিল? বিদ্যুতের সমার্থক শব্দ কোনটা? এটা ছিল না? বিদ্যুতের সমার্থক শব্দ কোনটা এটা চেয়েছিল। তাহলে আমরা কি দেখলাম যে ক্ষণপ্রভার সমার্থক শব্দগুলো কি কি আসতেছে? বিজলি, তড়িৎ, তারপর সৌদামিনী, শম্পা, চপলা, চঞ্চলা, বিদ্যুৎ। এই অবধি ক্লিয়ার তোমরা? আচ্ছা, এরপরে আসো অনল। অনল মানে কি? অনল মানে কি বলো? এটা কিন্তু আমাদের একদম অনেক ওয়েল নোন একটা শব্দ, বা আমরা সবাই মোটামুটি এটা জানি। অনল মানে হচ্ছে অগ্নি, তাই না? অগ্নি বা আগুন। আচ্ছা, অলরেডি আমরা দুইটা পেয়ে গেছি যে অনল, অনলের সমার্থক শব্দ সবগুলো কোনগুলো কোনগুলা? অগ্নি, অগ্নি, আগুন, আগুন, আর কি কি আছে বলো? অগ্নি, আগুন, আর কি কি আছে? সর্বভোগ, সর্বসূচি, এগুলো বলতেছো না কেন? কমেন্ট কি লেট করে আসে? আচ্ছা, তোমরা আরেকটা জিনিস জানো? আমরা একটু আগে বিভা বসু দেখলাম না? বিভা বসু, একটু আগে বিভা বসু দেখলাম না আমরা? এই বিভা বসু কিন্তু যেমন প্রভাকর বা সূর্যের সমার্থক শব্দ, একই রকম ভাবে এই বিভা বসু কিন্তু হচ্ছে আগুনেরও সমার্থক শব্দ। জানো এটা তোমরা? বিভা বসু কিন্তু আগুনেরও সমার্থক শব্দ। আচ্ছা, এরপরে দেখো শিখা, অনেকেই বলতেছো শিখা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি ওয়েল নোন, তাই না? আতশ, এটা তো জানো। আচ্ছা, হ্যাঁ, বিভা বসু, এই যে হুতাশুন, কৃষাণু, এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে হুসাতু কি বলে, হুতাশুন, কৃষাণু, এই যেগুলো ওয়ার্ড বলতেছো বা যে শব্দগুলো বলতেছো,
অনল বা অগ্নির সমার্থক শব্দ হিসাবে এই হুতাশন আর কৃষাণু এই দুটো খুবই ইম্পর্টেন্ট, সাথে শিখা টিখা এগুলো একটু জেনে রাখবা। বুঝতে পারছো? এরপরে আসো সুধাকর। এখন আমাকে জানাও যে সুধাকরের সমার্থক শব্দগুলো কি কি। এটা তোমাদের সবারই জানা মোটামুটি হচ্ছে। তোমরা অনেকে থাকে না যে পাম দেওয়ার একটা কথা আছে না, যে পাম দিতে গেলে এটা বেশি ইউজ করো, যে তুমি একদম অনেক সুন্দর চাঁদের মতো দেখতে, চন্দ্রের মতো তোমার মুখ, এরকম আমরা বলি না অনেকেই, মানে ছেলেরা বিশেষ করে অতিরিক্ত আর কি পাম দিতে যে এই ওয়ার্ডটা বেশি ইউজ করে। তার মানে সুধাকর শব্দের সমার্থক কি কি হবে? চন্দ্র, তাই না? চন্দ্র, চাঁদ। সুধাকর, সুধাকর, সুধাকর এর সমার্থক কি কি? চন্দ্র, চন্দ্র, চাঁদ, তারপরে কি আছে? নিশিথিনী, না? নিশীথ বা নিশিথিনী, বানানটা একটু ঠিক করে দাও তো আমাকে। নিশিথিনী, নিশিথিনী এমন বানান না? বানানটা এটা না? একটু বলো তো, বলো। নিশাকর, সর্বভুক। আচ্ছা ঠিক আছে, এই বানানটা একটু আমার প্রবলেম হচ্ছে, বুঝলো তোমরা? এই বানানটা একটু তোমরা আমাকে কারেকশন করে দাও তো, ঠিক আছে কিনা বানানটা একটু আমাকে বলো। আমার মনে হয় ঠিক আছে, 1 2 1 2, হ্যাঁ ঠিক থাকার কথা। ঠিক না থাকলেও তোমরা একটু কারেকশন করে নিও, হ্যাঁ? আমার মাথায় আসতেছে না এখন। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন। রেজুম, এই কমেন্টে হচ্ছে তোমরা ইয়ে না করে এখন দেখো, বানানের অশুদ্ধের প্রধান কারণ কোনটি? আচ্ছা, অর্থ না জানা, যুক্তবর্ণ, ভুল উচ্চারণ, সমাস না জানা। বানান অশুদ্ধি আমরা মোটামুটি হচ্ছে যখন কোনো একটা রচনা লিখতে যাই বা কোনো একটা আর্টিকেল লিখতে যাই, তখন কিন্তু বানানে অনেক অনেক ভুল করি। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা আসলে কি জন্য হচ্ছে বা এটার মেইন রিজনটা কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো বলছে কি যে বানান অশুদ্ধের প্রধান কারণ কোনটি, বা এইখানকার মধ্যে কোনটা হচ্ছে বানান অশুদ্ধের কারণ হবে। বানান অশুদ্ধের কিন্তু অনেকগুলো রিজন আছে। এখন তোমরা আমাকে জানাও তো যে এই চারটার মধ্যে কোন অপশনটা রাইট হবে, তোমরা আমাকে জানাও। তোমাদের একটু দেখি যে বাংলায় তোমাদের এক্সপার্টিস কিরকম। আচ্ছা দেখো, প্রথমে আসে যুক্তবর্ণ। আমি আসতেছি, অর্থ না জানাতেও আসতেছি, এটাতে আগে আসি। যুক্তবর্ণ, যুক্তবর্ণের জন্য কিন্তু আমাদের এই বানান অশুদ্ধি হয় না। যুক্তবর্ণের এখানে কোনো কারণ মানে হচ্ছে কাজ নেই, বা হচ্ছে যুক্তবর্ণ এখানে কোনো ইম্প্যাক্ট ফেলে না। তারপরে বলছে ভুল উচ্চারণ। এই ভুল উচ্চারণটাও কিন্তু অনেক সময় আমাদের বানান অশুদ্ধির কারণ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আর কি বানান অশুদ্ধির মেইন কারণ হয় ভুল উচ্চারণ। আবার সমাস না জানা, এই সমাস না জানা কিন্তু বানান অশুদ্ধির কারণ হবে না। এরপরে আসো অর্থ না জানা। আমাদের মেইন প্রবলেম হয় এই যে এটা আর এটা। অনেকে বলে যে অর্থ না জানা, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে হচ্ছে তোমার দুইটার মধ্যে হচ্ছে একটু দ্বন্দ্ব লেগে যায় যে অর্থ না জানা নাকি ভুল উচ্চারণ। আচ্ছা এই ক্ষেত্রে অনেক রাইটারের বই হচ্ছে তোমার এই অ্যান্সারটা কারেক্ট দেওয়া, আবার অনেক রাইটারের বইয়ে ভুল উচ্চারণ। কিন্তু এটা বেশিরভাগ বেশিরভাগ রাইটারের বইয়ে এ নাম্বার যে ইয়েটা আছে সেটা হবে। আচ্ছা তোমরা অনেকে হচ্ছে দুইটা অ্যান্সার দিতেছো, সি আর হচ্ছে তোমার এ, এটার মধ্যে দ্বন্দ্ব অনেকেরই আছে। ইভেনচুয়ালি অনেক রাইটারের বইও হচ্ছে তোমার প্রথমটা দেওয়া থাকে, আবার অনেক রাইটারের বইও সি নাম্বার দেওয়া থাকে। এই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা যে উচ্চারণের যে ব্যাপারটা, আমরা মনে করো হচ্ছে প্রচলিত যে হচ্ছে গ্রামে যেটা থাকে আর কি, গ্রামে থাকার পরে আমাদের অঞ্চলে বা আঞ্চলিক যে ভাষাটা, সেই ভাষায় যে উচ্চারণগুলো করা হয় প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী উচ্চারণটা কিন্তু ওই রকম হয় না। তো আমরা কোনো একটা কিছু উচ্চারণ করার ক্ষেত্রে যেটা হচ্ছে গ্রামীণ অঞ্চলে উচ্চারণ করি, লেখার ক্ষেত্রেও ওই উচ্চারণটাই হচ্ছে আমরা লিখে ফেলি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ভুল উচ্চারণের কারণে আমাদের লেখা বা বানানে অনেক সময় ভুল হয়ে যায়। তার মানে এখানে উচ্চারণের একটা প্রভাব আছে। তারপরে আসো যে অর্থ না জানা। অর্থ না জানার ব্যাপারটা কিরকম? এখন আমি যদি তোমাকে বলি যে হচ্ছে দরিদ্র এবং দারিদ্র এবং দরিদ্রতা এই দুটো জিনিস একই রকম কিনা, বা এই দুটো জিনিস একই কিনা, এখানে কিন্তু একটা বিশেষ্য আছে, একটা বিশেষণ আছে। এটার মিনিং হচ্ছে কি, তুমি যখন হচ্ছে এই কোয়েশ্চেন অ্যান্সার করতে যাবা তখন তোমাকে অনেকগুলো জিনিস জানতে হবে যে বানানের অশুদ্ধের মেইন কারণগুলো আসলে কী কী। প্রথম যদি তোমাকে বলতে চাই সেটা হবে কি তোমার ব্যাকরণের জ্ঞান স্বল্পতার কারণে। কিসের কারণে? ব্যাকরণের জ্ঞান স্বল্পতার কারণে। একটু লিখো এগুলা, আগে আমি তোমাদেরকে এটা একটু ইয়ে করে দেই, তারপরে হচ্ছে আবার ইয়ে করতেছি। ব্যাকরণের জ্ঞান স্বল্পতার কারণে, স্বল্পতার কারণে। তারপরে 2 নম্বর হচ্ছে এই যে ভুল উচ্চারণের জন্য, ভুল
উচ্চারণ। এরপরে আসো ভুল উচ্চারণ। 3 নম্বর হচ্ছে তোমার বাহুল্য দোষ, বাহুল্য দোষ। 4 নম্বর হচ্ছে তোমার বহুবচন, বহু বচনের ব্যবহার, বহু বচন। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করে দিই। মনে করো এমন অনেক জায়গা আছে যেগুলোতে হচ্ছে আমরা বহু বচন ব্যবহার করি, মানে যে জিনিসটা আগে থেকে বহু বচন করা আছে এটাকে আবার বাহুল্য দোষও বলা চলে। যেমন ছাত্র, সব ছাত্র মণ্ডলী বা সব ছাত্রগণ, এখানে সব ছাত্রগণ এতগুলো কিন্তু ব্যবহার করার কোনো দরকার নেই। আমি যদি সব ছাত্র অথবা ছাত্রগণ বা ছাত্রগুলো এটাও যদি বলি তাহলেও কিন্তু হয়ে যায়। কিন্তু আমরা কি করি, অতিরিক্ত হচ্ছে বহুবচন করতে যাই, মানে যেই শব্দটা আগে থেকে কোনো একটা বহুবচন করা আছে ওটাকে আমরা আবারও বহুবচন করতে যাই, তখন কিন্তু আমাদের বানানে ভুল হয় বা হচ্ছে জিনিসটা অশুদ্ধ হয়। তারপর বাহুল্য দোষ মানে অতিরিক্ত ব্যবহার করা। বাহুল্য দোষ যেমন হচ্ছে আমি যদি বলি যে আচ্ছা এটা একটু পরে এক্সপ্লেন করতেছি। তারপর হচ্ছে অর্থ না জানা আসো আগে। অর্থ না জানা, আমি যদি বলি সপরিবার, সপরিবার, পরিবার। আচ্ছা আমাকে বলো তো এই সপরিবারের অর্থ কি আর হচ্ছে এই সপরিবারের অর্থ কি, বলো। এই দুইটার অর্থগুলো আমাকে একটু জানাও কমেন্ট করে, এই দুটো তোমরা একটু জানাই দাও। আচ্ছা সাথে থাকিও, হ্যাঁ। তারপর হচ্ছে একটু আগে কোনটা এক্সপ্লেন করতে নিছিলাম, বাহুল্য দোষ নাকি বাহুল্য দোষ ইয়ে করতে নিছিলাম না কি কি মনে তো নাই। আচ্ছা আগে দেখো যে হচ্ছে সপরিবার আর সপরিবার, একটাতে শয় ব আছে আর একটা শুধু স। বলো এই সপরিবারের মিনিং কি আর এই সপরিবারের মিনিং কি আমাকে একটু জানাও। দুইটার অর্থ কি কি হবে আমাকে একটু জানাও। ও বাহুল্য, বাহুল্য দোষটা কিরকম, যে কোনো একটা জিনিস আমার হচ্ছে আগে থেকেই একরকম ভাবে ব্যবহার করা হয় কিন্তু আমি ওটাকে আবার আলাদা রকম করে ব্যবহার করতে যাচ্ছি। যেমন এইটাও কিন্তু আমার বাহুল্য দোষের মধ্যেই পড়ে। যে আমি যদি এখানে এই উদাহরণটা দিই, সপরিবার সহ, সপরিবার সহ, আমি যদি এরকম বলি তাহলে দেখো আমি কিন্তু পরিবার সহ এটা এখানেই বুঝাচ্ছি, আবার সহ লাগাই দিয়ে এটা বাহুল্য দোষ হয়ে যাচ্ছে, মানে আমি অতিরিক্ত ব্যবহার করতেছি। তো এরকম করা যাবে না, এই জিনিসগুলো করলে আমাদের হচ্ছে বানানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা তোমাদেরকে বলছিলাম যে এই দুটার মিনিং জানাইতে। আচ্ছা বলছে একজন যে হচ্ছে শিফা পরিবার সহ নিজ পরিবার। আচ্ছা পরিবারের সবাই, দেখো ঠিক অ্যান্সার দিচ্ছ। এই যে এটা মানে হচ্ছে পরিবার সহ, কি পরিবারের সবাই বা সহ, আর এটা হচ্ছে নিজ পরিবার। তো আমি যদি এটা বলি যে মনে করো আমি বললাম যে আপনি সপরিবার আমন্ত্রিত, এখন আমি যদি এই ব্যবহার করি তাহলে কি সেটা হবে, নিজ পরিবার সহ কি আমন্ত্রিত, মানে তার পরিবার দ্বারাই তো আমি বুঝাচ্ছি সেটা। কিন্তু যদি আমি এই নেই তাহলে জিনিসটা রাইট হচ্ছে যে সপরিবার আমন্ত্রিত, মানে আপনি পরিবারের সবাইকে নিয়ে আমন্ত্রিত। এখন আমি যদি অর্থ না জানতাম যে এইটা দ্বারা কি বোঝাচ্ছে আর এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এই জিনিসটা যদি আমি না জানতাম তাহলে আমার জিনিসটা ভুল হতো না, ভুল হতো কি না, এই জিনিসটাই বোঝায়। তারপরে আসো প্রথাগত অভ্যাস। প্রথাগত অভ্যাস কি বলতেছি, প্রথাগত অভ্যাস, এটার জন্য আমাদের হচ্ছে বানান ভুল হয়ে যায়। প্রথাগত অভ্যাস যেমন ধরো আমি যদি তোমাকে বলি বিদেহ বা বিদেহী, একটা কমন জিনিস, আমরা অনেক সময় হচ্ছে মাইকিং শুনি না যে হচ্ছে কেউ মারা গেলে আমরা বলি যে আপনি তার বিদেহী, আপনি আমার বাবার বা হচ্ছে অমুকের বাবার বিদেহী ইয়েতে আমন্ত্রিত বা তার বিদেহী কল্যাণ কামনা করতেছি। এই যে বিদেহী, বিদেহী মানে যেটা বুঝায় বিদেহী,
আমরা ব্যবহার করি বিদেহী, মানে দেহ নাই এরকম একটা মানুষের জন্য আমরা কল্যাণ কামনা করতেছি, তার বিদেহী আত্মার জন্য কল্যাণ কামনা করতেছি, যদি এইটা বলি তার বিদেহের জন্য কল্যাণ কামনা করতেছি, জিনিসটা কিন্তু তোমার সঠিক না। এটা প্রথাগত দিক থেকে তোমার এটাই ব্যবহার করা হয়, কিন্তু এটা হবে বিদেহ, তার বিদেহ আত্মার কল্যাণ কামনা করতেছি, এটা বিদেহ হয়, কিন্তু প্রথাগতভাবে আমরা এটাকে ব্যবহার করি বিদেহী হিসেবে। এই যে প্রথাগত যে জিনিসগুলো ছিল এটার জন্য কিন্তু আমাদের বানান অশুদ্ধি হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো অহেতুক স্ত্রীবাচক শব্দ। এই অহেতুক স্ত্রীবাচক শব্দের ব্যবহার কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই। যেমন আমি যদি হচ্ছে উদাহরণ হিসেবে কি বলা যায়, আচ্ছা যখন আমরা স্ত্রীবাচক শব্দ পড়বো তখন এগুলোর এক্সাম্পল দিলে তোমরা বেশি ভালো করে বুঝবা। আচ্ছা, এরপরে আসো পৃথক শব্দ একত্রীকরণ এবং একক শব্দ পৃথকীকরণ। আপাতত তোমরা শুধু টপিকগুলো লিখে নাও তো, এভাবে এক্সপ্লেন করতে গেলে লেট হয়ে যাচ্ছে। তোমরা একটু করো যে হচ্ছে সরি এটা লিখো যে হচ্ছে পৃথক শব্দ একত্রীকরণ এবং একক শব্দ পৃথকীকরণ। এই সবগুলাই কিন্তু হচ্ছে বানান অশুদ্ধির কারণ। বুঝতেছো তোমরা? তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, লাস্ট পয়েন্টে কি বলেছিলাম যে পৃথক শব্দ একত্রীকরণ এবং একত্র শব্দ পৃথকীকরণ। হ্যাঁ, বাংলা এক্সাম ফ্রাইডেতে 9টায়। আচ্ছা, এরপরে আসো। এটা তাহলে রাইট অ্যান্সার কি হবে যেটা বললাম, তোমরা যদি এক্সামে আসে তাহলে এটাই দিয়ে দিবা যে অর্থ না জানা। আর তোমরা যদি পারো, তোমাদের যারা হচ্ছে মানে অফলাইনে যে টিচারের কাছে পড়ো সেই টিচারের কাছে হচ্ছে এটা নিয়ে একটু সাজেশন নিতে পারো। বাট অনেক বইতে হচ্ছে তোমার এই অ্যান্সার দাও, আবার অনেক বইতে এই অ্যান্সার দাও, দুইটা নিয়ে একটু হচ্ছে কলহ থেকে যায়। বাট বেশিরভাগ বইতে 80% আর 70% বইতে তোমার হচ্ছে এই অ্যান্সার রাইট দেওয়া। আচ্ছা, এরপরে আসো, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে প্রতিশব্দ। প্রতিশব্দ, প্রতিশব্দের ব্যবহার কিসের উপর নির্ভর করে? আচ্ছা, প্রতিশব্দ মানে কি বলো? প্রতিশব্দ মানে কি? প্রতিশব্দ কিছুটা হচ্ছে তোমার সমার্থক শব্দের মতো। কিসের মতো? সমার্থক শব্দ, সমার্থক শব্দ, অভিন্ন শব্দ, অভিন্ন শব্দ, আবার আমি বলতে পারি বিকল্প শব্দ। আচ্ছা, আমরা কখন বিকল্প হিসেবে ব্যবহার করি? যখন আমার কাছে একজন আসে, এখন আমি এনাকে দিয়ে একটা কাজ করাচ্ছি, এখন ইনি নেই, ইনি কোথাও না কোথাও একটা চলে গেছে, এই কাজটা আমি যদি করাতে চাই, আমি যেই কাজটা করাচ্ছি সেই কাজটার জন্য কর্মদক্ষতা যদি ধরো আমার 90% লাগবে, এখন এই 90% কর্মদক্ষতা সম্পূর্ণ এই মানুষটা ছিল এবং এই কাজটা এনাকে দিয়ে আমি করাচ্ছিলাম। এখন এই মানুষটার পরিবর্তে যদি আমি অন্য কাউকে দিয়ে এই কাজটা করাতে যাই, তাহলে আমাকে ওই সেম 90% কর্মদক্ষতা সম্পর্কিত একজন মানুষ লাগবে, তাই না? তার মানে বিকল্প হিসেবে আমাকে ওনার মতোই একজন লাগবে। তার মানে এই প্রতিশব্দ জিনিসটা এমন যে আমি যে শব্দটা ব্যবহার করব, যেমন যদি বলি শুরু, শুরু, একটু আগে আমরা প্রভাকর পড়লাম না, প্রভাকর দিয়ে বুঝাই, প্রভাকর, তারপর হচ্ছে সূর্য, মার্তণ্ড, এই যে এই শব্দগুলা, এগুলো কিন্তু একটা আরেকটা সমার্থক শব্দ, আর একটা আরেকটার জায়গায় ব্যবহারও করা যায় কিনা, এটাই হচ্ছে আমাদের প্রতিশব্দ। মানে একটার বিকল্প হিসেবে আমি আরেকটা ব্যবহার করতে পারবো, দুইটাই একই রকম অর্থ প্রকাশ করবে, বা এটাকে কি বলা হয়? বিকল্প শব্দ, অভিন্ন শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর আসো, তাহলে রাইট অ্যান্সার কি হবে যে প্রতিশব্দের ব্যবহার কিসের উপর নির্ভর করে? আচ্ছা, প্রশ্নের এখন অ্যান্সার দেখো, বাক্যের উপর না। আচ্ছা, বাক্যের উপর কেন নির্ভর করে না? তুমি যখন একটা বাক্য লিখতেছো সেই বাক্যে তোমার হচ্ছে প্রতিশব্দের বা হচ্ছে সমার্থক শব্দের ব্যবহার তোমার বাক্যের উপর নির্ভর করবে না, এটা করবে না, শব্দের উপরও করবে না। কিসের উপর? ব্যবহারের উপর, তাও না, প্রসঙ্গের উপর, তুমি কোন ক্ষেত্রে জিনিসটা ব্যবহার করতেছো। আচ্ছা, শুরু এবং সূচনা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই, তাহলে বুঝবা। শুরু আর হচ্ছে সূচনা, সূচনা। দেখো, শুরু, আমি যদি বলি ক্লাসটা এখনই শুরু করো, সুন্দর শোনাচ্ছে কিনা? আমার প্রসঙ্গ রেখে যে আমি একটা জায়গায় আছি বা একটা ক্ষেত্র, মানে একটা এমন জায়গায় আছি, পাবলিক প্লেসে আছি, আমি এখানে শুরু শুরু বললেই বেশি শ্রুতিমধুর শোনাচ্ছে, বা জিনিসটা এই জায়গায় ব্যবহার করার মতো। আবার আমি যদি এইখানে শুরু না বলে সূচনার কথা বলতাম যে ক্লাসটা এখনই সূচনা করো, সুন্দর শোনাই তো না? শোনাতো না। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তোমার ব্যবহারটা কিসের উপর নির্ভর করবে? তাহলে প্রসঙ্গের উপর। আবার আমি যদি রচনা লেখার ক্ষেত্রে তোমার ওই যে শুরুর দিকে যেটা আমরা লিখি আর কি, সূচনা, এখন ওখানে যদি সূচনা না লিখে শুরু লিখি তাহলে কি হবে? না, হবে না। কারণ কি? যে প্রসঙ্গ আমার ওখানে রচনা ছিল, আর রচনার ক্ষেত্রে আমরা সাধারণত সূচনা দিয়েই শুরু করি, তাই নয় কি? তো সেই যেই ক্ষেত্রে যেটা ব্যবহার করা আমাদেরকে সেটাই মাথায় রাখতে হবে। তাহলে প্রসঙ্গের উপর নির্ভর করে প্রতিশব্দ ব্যবহার করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, বাক্যে অপরিহার্য পদ কোনটি? আচ্ছা, পদ, পদ কাকে বলে বলো? পদ কাকে বলে আমাকে বলো।
পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদ, বাক্যে প্রত্যেকটি অর্থ শব্দকে কি বলে? পদ বলে। কি বলে? পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি আসছে এটা? ওকে, আচ্ছা প্রবলেম, আচ্ছা তোমাদের ক্লাস ঠিকঠাক আছে তো নাকি? আমি খালি এখানে স্লাইডে দেখতেছি। দেখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলে? পদ বলে। পদ কত প্রকার? পদ কত প্রকার? পদ প্রধানত দুই প্রকার, তাই না? কি কি? একটা হচ্ছে সব্যয় পদ, আর একটা হচ্ছে কি? অব্যয় পদ। তাই না? এই সব্যয় পদকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আচ্ছা, বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারতেছো? আচ্ছা, এক্সপ্লেনেশন কেন দিচ্ছি আমি এটাও তোমাদেরকে একটু পরে বলতেছি। এই পদ নিয়ে আমাদের হচ্ছে 3-4টার মতো কোয়েশ্চেন আছে, তাই হচ্ছে আমি আগে এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। দেখো, এখন এখানে কি বলা হচ্ছে যে পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। এই সব্যয় পদকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে? 4 ভাগে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। বিশেষ্য পদ কাকে বলে? যে পদ যারা যে কোনো কিছুর নামকে বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য পদ, আর বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম পদ। আচ্ছা, এবং বিশেষ্য এবং সর্বনাম সম্পর্কিত যে হচ্ছে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেটাকে কি বলা হয়? বিশেষণ পদ। আর ক্রিয়া মানে কি? যে বাক্যের বা হচ্ছে যে বাক্যের কাজ সম্পাদন করে বা ক্রিয়া সম্পাদন করে সেটাকে কি বলা হচ্ছে? ক্রিয়া, মানে কার্য সম্পাদন করে আর কি। যে বাক্যের বা যেই পদ বাক্যের কার্য সম্পাদন করে সেটাকে ক্রিয়া বলে। এগুলো একটু নোট করে নাও, হ্যাঁ? তাহলে পদ মোট কত প্রকার হচ্ছে? 5 প্রকার। ক্লিয়ার? এরপরে আসুন, এখানে কি বলছে যে বাক্যের অপরিহার্য পদ কোনটি? আচ্ছা, আমি যদি তোমাকে এখন বলি যে রুম থেকে যাও বা রুম থেকে বের হয়ে যাও, এটা একটা বাক্য। আমি বাক্যটা সম্পূর্ণ করতে পারতেছি, আমি আমার বাক্যটা দ্বারা তোমাকে বোঝাতে পারতেছি যে আমি কি বলতে চাচ্ছি, বা তুমি বুঝতে পারতেছো আমি কি বলতেছি। আচ্ছা, এটা না বলে আমি যদি বলতাম যে শুধু বলতাম যে হচ্ছে যাও, তারপরেও কিন্তু তুমি বুঝতে পারতেছো যে বাক্যটা দ্বারা বা এই শব্দটা দ্বারা আমি তোমাকে কি বোঝাচ্ছি, বুঝতে পারতেছো কিনা? যাও, তার মানে আমি তোমাকে চলে যেতে বলতেছি। এই যাও, এটা কি পদ বলো? ক্রিয়াপদ না? কিন্তু আমি যদি বলতাম শুধু আমি বা তুমি রুম থেকে, তুমি রুম, এই যদি আমি শুধু এই দুটো শব্দ বা শুধু আমি শব্দটা বলতেছি, এগুলো দ্বারা কিন্তু কখনো বাক্য গঠন হয় না। মানে বাক্য গঠন করার জন্য তোমার অবশ্যই যে পদটা লাগবে সেটা হচ্ছে একটা ক্রিয়াপদ। শুধুমাত্র ক্রিয়াপদ দিয়ে তুমি একটা বাক্য গঠন করতে পারবা। কি দিয়ে? ক্রিয়াপদ দিয়ে। তার মানে বাক্য গঠনের অপরিহার্য উপাদান কি বা অপরিহার্য পদটা কি? ক্রিয়াপদ। আচ্ছা, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? এরপরে আসো, আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্চার উদাহরণ? আচ্ছা, বাচ্চ। এখন আমাকে বলো তো বাচ্চ কাকে বলে? বলো, অনেকক্ষণ ধরে তোমাদেরকে পড়ালাম, এখন তোমরা আমাকে বলো বাচ্চ কাকে বলে? সব্যয় পদ সহ পদ মোট 5 প্রকারে। ক্লিয়ার। আচ্ছা, এখন বলো যে বাচ্চ কাকে বলে? তোমরা একটু জানাও যে বাচ্চ কাকে বলে। যে প্রশ্নগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে, আচ্ছা কি বলছো?
নেটের প্রবলেম না তো, নেট প্রবলেম না। ওকে দেখো, এরপরে আমাদের প্রশ্ন কি ছিল যে আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্চার উদাহরণ। কি বলা হচ্ছে যে আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্চার উদাহরণ। আচ্ছা, একজন বলেছেন যে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলা হয়, বাচ্য বলা হয়। রাইট, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি বা তোমার কথা বলার যে স্টাইল বা ধরন, এটাকে কি বলা হচ্ছে, বাচ্য বলা হচ্ছে। বাচ্য অনেকে বলে হচ্ছে 4 প্রকারের, সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী বাচ্য কয় প্রকার, 4 প্রকার। বাট বাচ্য মোট হচ্ছে 3 প্রকার। বাচ্য প্রধানত 3 প্রকার, প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, আরেকটা হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্য। আচ্ছা, কর্মবাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য। আচ্ছা, এখন আমাকে বলো তো এই 3টে বাচ্চার মধ্যে মেইন পার্থক্যটা আসলে কোথায় 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 আমাকে বলো তো দেখি। আচ্ছা, রাইট অ্যান্সার দেওয়ার আগে তোমরা আমাকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দাও যে হচ্ছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, এই 3টার ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে পার্থক্যটা কোথায়। তোমরা যেটা বলতেছো ডি, ভাববাচ্য। ভাববাচ্য কাকে বলে বলো তো, যেই বাচ্চা হচ্ছে কর্ম থাকে না এবং যেই বাচ্চা ক্রিয়ায় অধিক প্রাধান্য পায় সেটা কি হবে, ভাববাচ্য। সেটা কি হবে, ভাববাচ্য। আর কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি হয়, যে কর্তা অধিক প্রাধান্য পায়, তার মানে কর্তার ক্রিয়ার সাথে কর্তার সম্পর্ক, ক্রিয়ার সাথে কিসে থাকবে, কর্তার সম্পর্ক। কর্তা হচ্ছে কর্তৃবাচ্য, ক্রিয়ার সাথে যখন কর্মের সম্পর্ক হবে। এগুলো হচ্ছে তোমাদের বাচ্চার ক্লাসে আমি আরো এক্সপ্লেনেশন দিব, বাট আজকে জাস্ট নর্মালি এইভাবে করে নোট করে রাখো। কর্মের সম্পর্ক আর ভাববাচ্যের ক্ষেত্রে কর্ম অনুপস্থিত থাকে, যেই বাচ্চা হচ্ছে কর্ম অনুপস্থিত থাকে এবং ক্রিয়ায় মুখ্য বা প্রাধান্য বেশি পায়, সেটাই হচ্ছে তোমার কোন বাচ্য, ভাববাচ্য। তাহলে এইখানে আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্চার উদাহরণ হবে, ভাববাচ্যের উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, ক্লিয়ার অবধি তোমরা। এরপরে দেখো, কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি। আগে আমাকে জানাও তো, এই কাজল কালো এটা সত্য না মিথ্যা। কাজল যে কালো বা কাজল কালো যে ইয়েটা এখানে বলা হচ্ছে, যে সমাজটা এখানে বলা হচ্ছে, এটা সত্য না মিথ্যা, এটা বলো। সত্য না মিথ্যা আগে এটা বলো, তারপর বলো যে এই সমাসের নাম কি, উপমান, উপমিত নাকি রূপক, এটা জানাও। উপমান, উপমিত নাকি রূপক। হ্যাঁ, যে বাচ্চা ক্রিয়া বেশি প্রাধান্য পায় বা ক্রিয়ায় প্রাধান্য পায় সেটাই হচ্ছে আমাদের ভাববাচ্য। এবং ভাববাচ্যে সাধারণত কর্ম থাকে না বা কর্ম বেশিরভাগ ক্ষেত্রেই অনুপস্থিত থাকে, তবে মাঝে মাঝে থাকতে দেখা যায়, মাঝে মাঝে থাকতে দেখা যায়, এবং সেই ক্ষেত্রে আবার কর্তা অনুপস্থিত থাকে। ক্লিয়ার? আচ্ছা, কাজল সত্য, কাজল কালো এটা হচ্ছে সত্য। আর এটা কোন সমাসের মধ্যে পড়বে তাহলে, যদি সত্য হয় তাহলে সেটা কি হবে, উপমান, উপমান, উপমিত নাকি রূপক, বলো কোনটা, উপমান, উপমিত নাকি রূপক, কোন সমাসের মধ্যে পড়বে। যদি সত্য হয়, যদি সত্য হয় তাহলে সেটা কোন সমাসের মধ্যে পড়বে। যদি সত্য হয় তাহলে সেটা কোন সমাসের মধ্যে পড়বে। এই যে রূপক বলতেছো, মারবো একদম তোমায়। রূপক হবে এটা, রূপকের ক্ষেত্রে কি থাকবে, একটা দৃশ্যমান হবে আর একটা অদৃশ্যমান হবে। রূপক সমাসের ক্ষেত্রে কি হয়, একটা দৃশ্যমান, ধরো একটা যদি অদৃশ্য থাকে তাহলে একটা মন মাঝি, মন মাঝি, দৃশ্য, অদৃশ্য প্লাস দৃশ্য। আচ্ছা, আর এখানে উপমান আর উপমিত, এই দুটার ক্ষেত্রে একটা কি সত্য আর একটা মিথ্যা, কোনটা সত্য বলো, এটা তোমরা বলো, উপমান সত্য নাকি উপমিত সত্য। আচ্ছা, তোমরা কমেন্ট করো, আমি হচ্ছে একটু তাড়াতাড়ি পড়াইনি। এটা হচ্ছে সত্য সমাস আর এটা হবে কি মিথ্যা সমাস। কি হবে, মিথ্যা সমাস। আচ্ছা, এটাকে কি বলা যায় জানো, এটাকে বলা হয় পাম। মানে সহজ কথায় তুমি তোমার জিএফ বা বিএফ কে যে পাম দেও বা হচ্ছে তোমার সঙ্গী সাথী যেই থাকুক না কেন তাকে যে হচ্ছে পাম দেওয়ার ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করো সেটাই হচ্ছে তোমার উপমিত। মানে তুমি একদম তোমার মুখ চাঁদের মতো, তুমি মানে থাকে না যে হচ্ছে অনেক বেশি ইয়ে করা, মানে
অতিরঞ্জিত করার একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমার উপমিত। আর সত্য যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমার উপমান। যেমন তুষার শুভ্র, কাজল কালো, এগুলো সব কি সত্য সমাস। আর উপমান কর্মধারয় সমাস, বুঝতে পারছো? আর উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে তোমার ব্যাস বাক্যটা কিরকম হয় বলো? উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যটা কিরকম হয় আমাকে একটু জানাও। এগুলো কিন্তু নোট করো তোমরা নিজেদের মতো করে, একটু সুন্দর করে নোট করো। যেহেতু তোমরা সবাই বলতে পারতেছো তাহলে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যেটা ব্যাস বাক্য কিরকম হবে, তোমরা নিজেরাই করে নাও। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? তোমরা যারা হচ্ছে সন্ধি করেছো বা সন্ধি বিচ্ছেদ করেছো তারা এটা অ্যান্সার করতে পারবা, তারা এটা অ্যান্সার করতে পারবা। আমরা সন্ধে ক্লাসের সময় এটা আরো বড়লি পড়বো, আপাতত দেখে নাও। এটা হচ্ছে তোমার কোন এর মধ্যে পড়বে আগে এটা বলো তো, কোন সন্ধির মধ্যে পড়বে? বিসর্গ সন্ধির মধ্যে। অধর পল্লব, ব্যাস বাক্যে ন্যায় বসে, উপমান উপমিত দুইটার ক্ষেত্রেই ন্যায় বসে। কিন্তু আমরা একটু আগে যে কাজল কালোটা পড়লাম সেটার ব্যাস বাক্যের কোন জায়গায় হচ্ছে তোমার ন্যায় বসবে? মাঝখানে নাকি শেষে? বলো বলো, মাঝখানে নাকি শেষে ন্যায় বসবে? মাঝখানে ন্যায় বসে। আচ্ছা, এখন দেখো, শিরোপাড়া, শিরোপিরা, 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 বলো কোনটা শুদ্ধ বা শুদ্ধ বানান কোনটা? বলো বলো বলো। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বিসর্গ সন্ধির মধ্যে পড়ে। বিসর্গ সন্ধির ক্ষেত্রে তোমার মাঝখানে বিসর্গ থাকবে। এই বানানগুলো যখন হচ্ছে আমরা সন্ধি বিচ্ছেদ করব বা হচ্ছে যখন আমরা শুদ্ধিকরণ করব তখন আরো ভালোভাবে শিখবো যে কেন হলো। বাট আপাতত এখানে জেনে নাও যেটা বিসর্গ সন্ধির মধ্যে পড়ে, আর এই মাঝখানে বিসর্গ থাকবে, আর এই বানানটা হচ্ছে এইটাই মানে শুদ্ধ বানান, বাকিগুলা হবে না। দেখো এরপরে, সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষণ পদ কোনটা? একটু আগে আমরা যখন পদ পড়লাম বা পদ প্রকরণ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম তখন বলেছিলাম যে বিশেষণ পদ কাকে বলে বা বিশেষ্য পদ কাকে বলে, সর্বনাম, ক্রিয়া, সব্যয়, অব্যয় এগুলো কাকে বলে একটু আগে তোমাদেরকে পড়ানো হয়েছে। তাহলে বলো তো এই 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? বলো 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? আচ্ছা, তোমরা এখনো এইটার অ্যান্সার দিচ্ছ, এখন 9 নম্বর কোয়েশ্চেনে আসো। বলো 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? আচ্ছা, তোমরা যারা এখনো ক্লাসে অ্যাক্টিভ আছো তারা ক্লাস থেকে যেও না। আজকের ক্লাসটা আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও কয়েকটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে ফেলবো, তারপর আমরা সবাই একসাথে ক্লাস থেকে বের হবো, ঠিক আছে? কেউ ক্লাসে দুষ্টুমি করিও না, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা ঠিক আছে, এটা খুবই ইজি ছিল তাই আর ব্যাখ্যা দিলাম না, আর ব্যাখ্যা একটু আগে দিয়ে দিছি যে যেই পদ দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় সেটা কি হবে? বিশেষ্য পদ। এখানে কি বলা হচ্ছে? সবুজ মাঠের পরে আমাদের গ্রাম। ব্যাখ্যা কিন্তু একটু আগে দিয়ে দিছি। এখানে কি সবুজ, বলো এখানে সবুজ কোন পদ এটা বলছে তাই না? বা হচ্ছে বিশেষ্য পদ কোনটা এটা জিজ্ঞেস করছে, তাহলে বলো সবুজ, আমাদের, গ্রাম, মাঠ, বলো কোনটা হবে? আচ্ছা, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, এখানে এক্সপ্লেন করার তো আর কিছুই দেখি না। দেখো এরপরে দেখো, বৃষ্টি হতে পারে, এই বাক্যটিতে হতে পারে কোন পদের উদাহরণ? আচ্ছা, কোনো কিছু হতে পারে, করতে পারে, খেতে পারে, নিতে পারে, দিতে পারে, মানে একটা কাজ করতেছে, পারে, হতে পারে, একটা কাজ হতে পারে, সেটার ক্ষেত্রে কি হবে? পারে থাকলে কি হবে? কোন ক্রিয়া, মানে সরি কোন পদ কোন ক্রিয়া মাথায় গেছে, বলো কোন ক্রিয়া আবারও। আচ্ছা বলো এটা কোন পদ হবে? মানে অ্যান্সার বলে দিচ্ছি আমি, কি একটা অবস্থা, এটা তোমরা পারবা। আচ্ছা এরপর দেখো প্রদীপ কোন ক্রিয়া, এরপর দেখো প্রদীপ নিভে গেল, কোন কালের উদাহরণ? কি নিভে গেল? প্রদীপ নিভে গেল। আচ্ছা প্রথমে আসি, এখানে সবগুলো কি দিয়ে আছে দেখো, অতীত দিয়ে আছে, আমাদের জন্য একটু সহজ করে দিছে যে সবগুলাই অতীত দিয়ে আছে। সাধারণ অতীতের ক্ষেত্রে যে বর্তমান সময়ের আগে যে কাজটা হয়ে গেছে, বর্তমান 1 নম্বর, বর্তমান সময়ের, সময়ের পূর্বে যে কাজটা হয়েছে, সময়ের পূর্বে যে কাজটি হয়েছে, যে কাজটি হয়েছে সেটি হচ্ছে তোমার সাধারণ অতীত। তারপরে 2 নম্বরে কি আছে? ঘটমান অতীত, যে অতীতের কোনো একটি সময়ে, অতীতের কোনো একটি সময়ে একটি কাজ ঘটেছে, কোনো একটি সময়ে, অতীতের কোনো একটি সময়ে কোনো কাজ হয়েছে, কোনো কাজ হয়েছে,
অতীতের কোনো একটি সময়ে কোনো কাজ হয়েছে বা যেই সময়ের কথা বলা হচ্ছিল সেই সময়ে কাজটি হচ্ছিল, সেই ক্ষেত্রে তোমার কি হবে? ঘটমান অতীত হবে। বুঝতে পারছো যে অতীতের কোনো একটি সময়ে কোনো কাজ হয়েছিল, হয়েছিল হয়েছিল অথবা যেই সময়ের কথা বলা হচ্ছিল সেই সময়ে কাজটা হচ্ছিল, সেই ক্ষেত্রে কি হবে? যেমন আমরা বই পড়তেছিলাম মানে একটা কাজ করতেছিলাম, ওই ওই সময়ে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে কাজটা করতেছিলাম, সেই ক্ষেত্রে কি হবে? ঘটমান অতীত হবে। কি হবে? ঘটমান অতীত। এরপরে 3 নম্বরে আসো, নিত্যবৃত্ত। নিত্যবৃত্তের ক্ষেত্রে অতীতে কোনো একটা কাজ করার অভ্যস্ততা ছিল, মানে কোনো একটা কাজে অভ্যস্ত ছিলাম, একটি কাজে অভ্যস্ত ছিলাম, তো ছিলাম, সেই ক্ষেত্রে কি হবে? নিত্যবৃত্ত। সেক্ষেত্রে কি হবে? নিত্যবৃত্ত। আর পুরাঘটিতের ক্ষেত্রে কি? যে অতীতে কোনো একটা কাজ ঘটার পূর্বে আরো অনেকগুলো কাজ হয়েছে, বা ঘটার পর অতীতে কোনো একটা কাজ ঘটার পরে আরো অনেকগুলো কাজ হয়েছে। অতীতে কোনো একটি কাজ ঘটার পূর্বে, ঘটার পরে কাজ ঘটার পরে ঘটার আরো অনেক কাজ হয়েছিল। কাজ হয়েছিল, সেই ক্ষেত্রে কোন 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 অতীত হবে? পুরাঘটিত অতীত। ক্লিয়ার? আমাকে জানো ক্লিয়ার কিনা? আচ্ছা, তোমরা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ কেন? আমি বুঝলাম না। তোমাদের এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে ক্লাস করাচ্ছি, তারপরে তোমরা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে দেখো, নিচের বাক্যের শূন্যস্থান পূরণ। যে মেয়ের বিয়ে হয়নি তাকে কি বলা হয়? বলো, যে মেয়ের বিয়ে হয়নি তাকে কি বলা হয়? এটা কিন্তু বিরোচন অংশের এগুলো তোমাদের নিজেদেরই মুখস্থের বিষয়, এগুলো তোমাদের নিজেদেরই মুখস্থের বিষয়। বলো এখানে কি হবে? নিচের এখানকার শূন্যস্থানটা পূরণ করতে বলছে, যে মেয়ের বিয়ে হয়নি তাকে কি বলা হয়? বলো। বন্ধা মানে কি? যে মেয়ের সন্তান হয় না। এটা না, এটা আমি পাইনি। কুতনব মানে কি? তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানাও তো। আমি আমি অনেক সার্চ করছি, এতে দেখছি, বাট এটার এক্সপ্লেনেশন পাইনি। এটা কি আদৌ বিরোচন অংশের মধ্যে পড়ে নাকি শুধু শুধু দিয়ে দিছে? আচ্ছা দেখো, তোমরা যারা হচ্ছে এইটার ইয়েতে জানো আমাকে একটু জানাও তো। এক ঘরে মানে কি? যে হচ্ছে জাতভ্রষ্ট বা হচ্ছে যাকে এক ঘরে করে দেওয়া হয় সেই রকম মানুষকে বোঝাচ্ছে, বা সেই রকম মেয়েকে বোঝাচ্ছে। আর অনুরা, যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা। যে মেয়ের বিয়ে হয় নাই তাকে কি বলে? অনুরা। যে মেয়ের বিয়ে হয় না, এখানে নাই হলে না কুমারী হয়, আর হয় না সেই ক্ষেত্রে তোমার অনুরা হয়, বাট এরা দিয়েই দিছে এরকম ভাবে। তোমরা এখানে যে মেয়ের বিয়ে হয় না ধরে নিবা, যে মেয়ের বিয়ে হয় না সে হচ্ছে অনুরা, আর যে মেয়ের বিয়ে হয়নি সে হচ্ছে কুমারী। ক্লিয়ার? ক্লিয়ার তোমরা? এরপর আসো, পায়াভরি বাগধারাটি অর্থে ব্যবহৃত। বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা তোমরা একবারই পেয়ে যাবা। পায়া ভারী ভরি না, সরি, পায়া ভারী বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তোষামোদকারী, নাছোড়বান্দা, স্পষ্টভাষী নাকি অহংকারী? বলো কোনটা? বলো। এগুলো তোমাদের হচ্ছে বিরোচন অংশের, এগুলো তোমরা নিজেরাই পারবা। বলো তো, বলো। পায়া ভারী এই এই হচ্ছে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় বা কোন অর্থে ব্যবহৃত হবে? আমি যদি তোমাদেরকে বলি এখন যে একটু ওয়েট করো, আজানটা শেষ হোক, তাহলে সবাই ক্লাস থেকে চলে যাবে। তোমরা এতটাই বেয়াদব, সবাই চলে যাবা। কে আগে অ্যান্সার দিয়েছে? ইকরা। হ্যাঁ, রাইট অ্যান্সার, যে পায়াভারী বাগধারাটির অর্থ হচ্ছে অহংকারী। এরপর আসো, রহিম ভুলে যায়, এই বাক্যের উদ্দেশ্য কোনটি? আচ্ছা, বাক্য। বাক্য কাকে বলে? এক বা একাধিক, লিখো বাক্য। এটা অনেক ছোট বাচ্চার পড়া, তাই না? বাক্য, 2 বা ততোধিক ধরো। আচ্ছা লিখে নাও এটা। আমি বলি, অর্থবোধক পদ, পাশাপাশি বসে যদি বক্তার
মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সম্পূর্ণ রূপে প্রকাশ করে, তাহলে তাকে কি বলে? বাক্য বলে। ক্লাস থেকে কেউ বের হয় না, সবাই ক্লাসে থাকো। বাক্য বলে। আচ্ছা, এরপর আসো, প্রত্যেকটা বাক্যেরই কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কি উদ্দেশ্য, উদ্দেশ্য উদ্দেশ্য, আর একটা কি বিধেয়, বিধেয়। একটা উদ্দেশ্য আর একটা কি বিধেয়। আচ্ছা, বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই কি বিধেয়। যার সম্পর্কে বলা হয় সে কি উদ্দেশ্য, যার সম্পর্কে বলা হয় সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা কি বিধেয়। তাহলে এখানে বলা হচ্ছে কি রহিম ভুলে যায়, এই বাক্যর উদ্দেশ্য কোনটি? আচ্ছা, কে ভুলে যায়? কার উদ্দেশ্যে বলা হচ্ছে? মানে কার সম্পর্কে বলা হচ্ছে? রহিমের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে রহিম কি হবে? উদ্দেশ্য। কি বলা হচ্ছে? ভুলে যায়। তাহলে এখানে ভুলে যায় কি হবে? বিধেয়। তাহলে এই বাক্যের উদ্দেশ্য কোনটা হবে? রহিম। বুঝতে পারছো? আচ্ছা, রহিম ভুলে যায়, ভুলে যাই তো লিখছি, স্কুলে যায় না বাবা। স্কুলে গেলেও তো সেমই হতো, তাহলে হচ্ছে রহিমই তোমার উদ্দেশ্য হতো, আর স্কুলে যাওয়াটা কি হতো? বিধেয় হতো। ক্লিয়ার? এরপরে আসো, কি বলছে? নিচের কোন বাগধারাটির অর্থ অত্যন্ত অলস? আচ্ছা, আলালের ঘরে দুলাল, এই বাগধারার অর্থ কি বলতো? অতি আদরে নষ্ট পুত্র, অতি আদরে নষ্ট পুত্র। আচ্ছা, এরপরে কি বলছে? আমরা কাঠের ঢেকি, বলো মানে কি? অপদার্থ, যেটা আমাদের বাসায় রেগুলার শুনতে হয়, তাই না? সবার মায়ের কাছ থেকে এটা শুনতে হয়। আচ্ছা, এরপরে বলছে আদরে গোপাল, মানে অতি আদরে। আদরে গোপাল মানে কি? অতি আদরে। বাগধারা বা বিরোচন অংশটা তোমাদের সবাইকে ভালোভাবে পড়তে হবে, এটা মাথায় রেখো। এরপর আসো গোফ খেজুরে। গোফ খেজুরে মানে কি বলতো? অত্যন্ত অলস। এই যে অত্যন্ত অলস, নিচের কোন বাগধারাটি অর্থ হচ্ছে অত্যন্ত অলস? তার মানে গোফ খেজুরে মানে কি? অত্যন্ত অলস। আচ্ছা, এই গোফ খেজুরে কোন সমাস আমাকে বলো তো? বলো, কমেন্ট করো, গোফ খেজুরে কোন সমাস? বলো। 16D রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। এখন আমাকে বলো যে গোফ খেজুরে কোন সমাস? বলো, গোফ খেজুরে কোন সমাস আমাকে একটু জানাও। ফোনে চার্জ নেই, এক সেকেন্ড। হ্যাঁ কাপু ভাইয়া, ফোনটা একটু চার্জে দেওয়ার লাগতো, একদম অফ হয়ে গেছে। অ্যাপল ভাইয়াদের কাছ থেকে নিলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি কি বলছি বলো তো? কি জিজ্ঞেস করছি তোমাদের? যে গোপ খেজুরে কোন সমাস? তাতে আচ্ছা, তোমরা হচ্ছে যেই কোশ্চেনটা করছি সেই কোশ্চেনের অ্যান্সার দাও, যে গোপ খেজুরে কোন সমাস, এবং গোপ খেজুরে অর্থটা হচ্ছে তোমরা একটু ইয়ে করো, মানে ব্যাস বাক্য করো আর কি। গোপ খেজুরে মানে কি জানো? মানে এখানে বলছো না অত্যন্ত অলস, মানে গোপ খেজুরের শব্দের অর্থ হচ্ছে গোফে খেজুর থাকলেও, মানে গোফে খেজুর পড়ে থাকলেও যে খায় না, বা গোফে খেজুর পড়ে থাকার পরেও যে খায় না, এটাই হচ্ছে তোমার গোপ খেজুরের ব্যাস বাক্য। তার মানে বুঝতেছো সে কত অলস, যে তার গোফে খেজুর থাকার পরেও সে ওটা খায় না, মানে গোফে খেজুর থাকলেও সে খায় না। এত অলস, এত অলস, লাইক আমার মতো, আমার মতো, আসলেই আমার মতো। এই সমাজটা পুরোটাই আমার উপর যায়, লাইক আমার গোফে খেজুর থাকলেও আমি খাই না। গোফে খেজুর, গোফ খেজুরে বা গোফে খেজুর একই, দুটাই নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে তোমার এটা কোন সমাস হবে? মধ্যপদলোপী বহুব্রীহি। আচ্ছা, ক্লিয়ার তাহলে এটা?
এরপর আসো, নোট করে রাখবা যেগুলো বলতেছি, কি পয়েন্ট যেগুলো তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, উম্মে মুস্কান শুধু তুমি না, এটা এটা হচ্ছে আমরা অনেকেই, মানে হচ্ছে এত অলস আমরা যে হচ্ছে গোপে খেজুর থাকার পরেও আমরা খাই না, এরকম অলস আর কি হয়। দেখো, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, এটা কোন বাক্যের উদাহরণ? আচ্ছা, প্রথমে আসো বাক্য। একটু আগে আমরা বাক্যের সংজ্ঞা পড়েছিলাম। বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠন অনুসারে আর একটা হচ্ছে অর্থানুসারে। তো আজকে আমরা গঠন অনুসারে দেখব, এই অর্থানুসারে না। হ্যাঁ, গঠন অনুসারে। বাক্য কয় প্রকার? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? যেই বাক্যে একটা উদ্দেশ্য থাকে এবং একটা বিধেয় থাকে। আর সহজভাবে বলতে গেলে যেই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটাই হচ্ছে সরল বাক্য। সমাপিকা ক্রিয়া মানে কি? যেই ক্রিয়া বাক্য পরিসমাপ্তি করতে পারে বা যেই ক্রিয়া বাক্যের সমাপ্তি ঘটাতে পারে সেটাই কি? সমাপিকা ক্রিয়া। আর যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে আর একটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে সরল বাক্য। ক্লিয়ার এই অবধি? এরপরে আসো যৌগিক বাক্য। যৌগিক বাক্যের ক্ষেত্রে দুটো খণ্ড বাক্য থাকবে এবং এই দুটো খণ্ড বাক্য একটা আরেকটার উপর নির্ভর না, কিন্তু কিছু যোজক, সংযোজক বা বিয়োজক দ্বারা দুইটাই হচ্ছে যুক্ত থাকবে। একটা আরেকটা আলাদা করলে আমরা কিন্তু দুইটার আলাদা আলাদা অর্থ পাবো, কিন্তু তারপরও এরা হচ্ছে কিছু সংযোজক বা যোজক দ্বারা যুক্ত থাকবে। এটার ক্ষেত্রে কি হবে? যৌগিক বাক্য। এই সংযোজক, যোজক যেগুলো থাকে সেগুলো কি কি? এবং, ও, আর, কিন্তু, তবুও, নইলে, নইলে, হেতু, যেহেতু, যেহেতু, এরকম সব অব্যয় সংযোজক বা বিয়োজক দ্বারা হচ্ছে দুটা খণ্ডিত বাক্য একসাথে যুক্ত থাকবে এবং দুইটা আলাদা আলাদা যদি আমরা করি তাহলে কিন্তু তাদের অর্থগুলা একই রকম ভাবে প্রকাশ পাবে। তার মানে তারা হচ্ছে নিজেদের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে আলাদা করার পরেও। দুইটা খণ্ড বাক্য থাকবে। আবারও বলতেছি, এই ক্ষেত্রে দুইটা আশ্রিত খণ্ড বাক্য থাকবে এবং দুইটাকে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে এরা বাক্যের পরিসমাপ্তি ঘটাতে পারবে। এবং এগুলো কিসের দ্বারা যুক্ত থাকে? এবং, ও, আর, কিন্তু, তবুও, নইলে, হেতু, যেহেতু, এরকম সংযোজক, যোজক, অব্যয় বা হচ্ছে বিয়োজক দ্বারা যুক্ত থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো জটিল বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে কি? একটা মানে দুইটা আশ্রিত খণ্ড বাক্য থাকবে, তার মধ্যে একটা হচ্ছে তোমার কি বলে, একটা হচ্ছে তোমার প্রধান খণ্ড বাক্য আর একটা হচ্ছে তোমার আশ্রিত খণ্ড বাক্য। মানে একটা থাকবে তোমার হচ্ছে নিজেই অর্থ প্রকাশ করতে পারবে, তাকে যদি আমি ওই বাক্যটা থেকে, ওই সম্পূর্ণ জটিল বাক্যটা থেকে যদি আমি আলাদাও করি তাহলেও সে নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। আর একটা থাকবে কি? ওই যে প্রধান খণ্ড বাক্য যেটা থাকবে সেটার উপর নির্ভর করবে, আশ্রিত খণ্ড বাক্য। এই বাক্যটাকে যদি আমি আলাদা করি তাহলে সে কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে জটিল বাক্য। আর জটিল বাক্যের ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু থাকে, সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামগুলো কি কি? দেখো, যে, সে, যিনি, তিনি, যার, তার, যাতে, তাতে। দেখো, এই জটিল বাক্যের ক্ষেত্রে কিছু হচ্ছে তোমার সাপেক্ষ সর্বনাম থাকে। এই সাপেক্ষ সর্বনামগুলো কি কি? যিনি, তিনি, যে, সে, যার, তার, যদিও, তবুও, এরকম অনেক ধরনের সাপেক্ষ সর্বনাম থাকবে। আচ্ছা, লিখে নাও। যিনি, তিনি, যারা, তারা, যার, তার, যারা, তারা, যাকে, তাকে, তাকে, যখন, তখন, তখন, এরকম সাপেক্ষ সর্বনাম থাকবে। এরকম সাপেক্ষ সর্বনাম দিয়ে দুটা বাক্য যুক্ত থাকবে। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? দেখো দেখো, হ্যাঁ, আরবিতে নাম লেখা বুঝতে তো পারতেছি না, সে অনেকগুলো বলেছে এরকম হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে। ক্লিয়ার এই অবধি? তাহলে এই যে যে বাক্যটা আমাদের উপরে দেওয়া আছে কি বলা হচ্ছে? যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। আচ্ছা, যারা পরিশ্রম করে, এখন আমি তোমাদেরকে একটু আগে কি বললাম যে জটিল বাক্যের ক্ষেত্রে কি হয়? একটা প্রধান খণ্ড বাক্য থাকে আর একটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য থাকে। তাহলে এই যে এই বাক্যটা দেখো তো, তারা জীবনে সফল হয়। আমি যদি এই বাক্যটাকে আলাদা করেও বলি তাহলে কিন্তু প্রকাশ পাচ্ছে যে তারা জীবনে সফল হয়। এখন আমি যদি শুধু বলতাম যে যারা পরিশ্রম করে, এরপরে কিন্তু আমার শোনার আকাঙ্ক্ষা থেকে যায় যে এর পরের বাক্যটা কি হবে।
হুম, এরপরে কি হবে বা এরপরে আর কি আসতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ বাক্য না, তার মানে এটা কি আশ্রিত খণ্ড বাক্য। এর পাশাপাশি দেখো এখানে কি আছে, যারা তারা, সাপেক্ষ সর্বনাম, তাহলে এটা কোন বাক্য হবে, জটিল বাক্য হবে। ক্লিয়ার? তাহলে এটা কোন বাক্য হবে, জটিল বাক্য। এরপরে আসো, বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? হোয়াটস গোয়িং অন? ওকে ওকে, ও অ্যারো, আচ্ছা, বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো, আবাহন, আবাহন মানে কি জানো, যে হচ্ছে দেবদেবীকে ডাকা, মানে মন্ত্রতন্ত্র দ্বারা ইয়ে করে দেবদেবীকে ডাকা, বা হচ্ছে আহ্বান করা আর কি, আহ্বান করা। আবাহন মানে আহ্বান করা, সহজ কথায় বলতে গেলে। তো আমি যখন আহ্বান করতেছি তার মানে কি সে আসতেছে, আসলে কি হবে, আমরা একত্র হব, মিলন হব, তাহলে এটা কি সমার্থক নাকি বিপরীতার্থক হয়? কি হয় বলো, সমার্থক নাকি বিপরীতার্থক? অবভিয়াসলি এটা কি হবে, সমার্থক হবে, তাহলে এটা বিপরীতার্থক শব্দ না। আচ্ছা, এরপরে আসো ভূত। ভূত মানে কি বলো তো, অতীত। এই ক্ষেত্রে ভূত ভবিষ্যৎ, এই ক্ষেত্রে হচ্ছে তোমার ভূত মানে কি হবে, অতীত। তাহলে ভূত ভবিষ্যৎ, একটা অতীত আর একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, তার মানে কি এটা বিপরীতার্থক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে অতিকায়। অতিকায়, অতিকায় একটা হচ্ছে বৃহৎ একটা, এই অতিকায় মানে কি বড় কোনো কিছুকে বোঝায়, আর বৃহৎ মানে কি বড় কোনো কিছুকে বোঝাচ্ছে, তার মানে অতিকায় আর বৃহৎ দুইটাই সমার্থক শব্দ। যদি খুদ এটার হচ্ছে ইয়ে বলতাম যে হচ্ছে অতিকায়ের বিপরীতার্থক শব্দ কি, তাহলে হচ্ছে এরকম আসতো, ক্ষুদ্রাকার। ক্ষুদ্রকায়, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? এরপর আসো অর্বাচীন। অর্বাচীন আধুনিক। অর্বাচীন মানে কি, আধুনিক। তাহলে এই অর্বাচীনের ইয়ে কি হইতো, প্রাচীন। প্রাচীন, আধুনিক হইতো না, অর্বাচীনের বিপরীত হবে প্রাচীন। ক্লিয়ার এই অবধি? এরপর আসো কোনটি সরল বাক্য। একটু আগে কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে বাক্য কত প্রকার, মানে গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি, আর প্রত্যেকটা বাক্য চেনারই হচ্ছে আমি তোমাদেরকে উপায়গুলো বলে দিয়েছিলাম। তাহলে বলো তো এখানে কোনটা সরল বাক্য, বলো। এটা কত, 19 নাম্বার। 19 নাম্বারের ক্ষেত্রে কোনটা সরল বাক্য আমাকে বলো, একটু জানাও। ক্লাসের শেষের দিকে এখন একটু তোমরা নিজেরা অ্যান্সার করো, বলো 19 নাম্বারের ক্ষেত্রে কোনটা সরল বাক্য হবে। ভূত ভবিষ্যৎ, ঘ, 19-এর ঘ। আমি জানতাম তুমি প্রথম হবে, আলী অনেক মেধাবী, কিন্তু কিছু নিয়মিত কিন্তু হবে এখানে, কিন্তু নিয়মিত পড়ালেখা করে না, সত্য কথা বলেনি, তাই বিপদে পড়েছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে তখন বলিনি, জটিল বাক্যের ক্ষেত্রে কিন্তু তোমার শর্ত থাকে। জটিল বাক্যের ক্ষেত্রে তোমার বেশিরভাগই শর্ত থাকে, যে যদি এটা করো তাহলে এটা হবে, যদি এটা না করো তাহলে এটা হবে না, এরকম কিছু থাকে। বুঝতে পারছো? দেখো এখন এই ক্ষেত্রে বলো তো যে 19-এর ক্ষেত্রে কোনটা হবে। সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, ওয়াও। আচ্ছা, তোমরা তো অনেক ভালো বুঝেছো। এরপর আসো, ওটা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তাই আর ব্যাখ্যা দেয়নি। দেখো, বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? আচ্ছা, বচন, উক্তি, বাচ্য, কথন। বলো, এটা তোমরা বলো তো যে, এটা তোমরা বলো যে বক্তার, বক্তার কি বলছে, বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে, বলো। কোনটার অ্যান্সার দিয়ে বলতেছো, আগেরটাই এখন অ্যান্সার করতেছো, এখন এটার অ্যান্সার করো। 20 নাম্বার। ঘ ঘ ঘ ঘ ঘ। আচ্ছা, এখন এটার অ্যান্সার করো 20-এ। অনেকে বলতেছে উক্তি। আচ্ছা, প্রথমে আসো আমরা হচ্ছে বচন সম্পর্কে জানি। বচন হচ্ছে ব্যাকরণের একটা পারিভাষিক শব্দ। এই বচন হচ্ছে তোমার সংখ্যার ধারণা দেয়। কিসের ধারণা দেয়? বচনের মাধ্যমে আমরা সংখ্যার ধারণা পাই। ইংলিশে যদি আমি বলতে চাই তাহলে মানে ইন এ নাটশেল লিখে বলা চলে নাম্বার। নাম্বার না, নাম্বার না, নাম্বার না, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, যেটা আমরা পড়েছিলাম, এটা হচ্ছে সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। আচ্ছা, এরপরে আসো উক্তি। উক্তি দ্বারা কি বোঝায় বলো তো, বলো। উক্তি, বক্তার বক্তব্যকে উক্তি বলে। বক্তার বক্তব্য, কয়টা বক্তব্য, বক্তার বক্তব্য। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, বাচ্য। বাচ্য কাকে বলে? বাচ্য আমরা একটু আগে পড়েছিলাম না, বাচ্য আমরা পড়েছিলাম না যে কথা বলার স্টাইল, তাই না, কথা বলার ধরন।
বলার ধরন। আর কথন, কথন হচ্ছে কথা বলার দক্ষতা, মানে মানুষের সাথে যোগাযোগ করার, সামাজিকভাবে যোগাযোগ করার দক্ষতা, কথা বলার মাধ্যমে, সেটা হচ্ছে তোমার কথন বলা হয়। আচ্ছা, বচন, সংখ্যার ধারণা। এখন বলো তাহলে এটার অ্যান্সার কি হবে? বক্তার কথা উপস্থাপন ধরনকেই কি বলা হয় বলো? কোনটার সাথে? আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের একটু কনফিউশন লেগে যেতে পারে যে কথা বলার ধরন, এখানে কথা বলার ধরন বলতে কি তোমার কথা বলতেছো কিভাবে? একটা কথাকে আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, আমি যদি এইভাবে বলি তাহলে আমার দ্বারা, আমি এটা বললাম যে আমি ভাত খাচ্ছি, আবার এই একই কথা অন্য একজন বলতেছে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। এই যে ধরন, এটাকে কিন্তু আমি ধরন বলতেছি, ধরন দ্বারা আমি কিন্তু এই জিনিসটাকে মিন করেছি এখানে। আর উপরে যেটা বলেছি সেটা হচ্ছে বক্তার কথা উপস্থাপনের ধরন, কথা উপস্থাপনের ধরন বা বক্তার বক্তব্য, এটাকে মিন করা হচ্ছে। এই যে বক্তার বক্তব্য, এটাকে কি বলা হয় বলো? এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছ, বাচ্চা হবে, কেউ বলতেছো সি। না, এই যে একটু আগে তো বললাম যে বাচ্চা আসলে কি, আমি তোমাদেরকে আবারও বলি যে বাচ্চার ক্ষেত্রে হয় কি, তোমাদের মনে করো আমি একটা কথা বললাম যে আমি ভাত খাচ্ছি, আবার অন্যজন আরেক এইটাকে বলতেছে যে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, অর্থ কিন্তু একটাই, ভাতই খাচ্ছি, সেও ভাত খাচ্ছে আমিও ভাত খাচ্ছি, বাট আমি একভাবে বলতেছি সে একভাবে বলতেছে, তার কথাটা একটু সম্প্রসারিত হচ্ছে, আমারটা একটু সংক্ষেপণ হচ্ছে, এই জিনিসটাকে তোমার বাচ্চ বলা হয়। আর বক্তার বক্তব্য বা কথা বলার মানে কথা উপস্থাপন করার যে বিষয়টা, সেটাকে তোমার কি বলা হয়? উক্তি বলা হয়। আর উক্তি কত প্রকার? দুই প্রকার, বাচ্য বচনও দুই প্রকার, বাচ্যও দুই প্রকার, সরি বাচ্য তিন প্রকার। বাচ্য কয় প্রকার? তিন প্রকার। উক্তি কত প্রকার? দুই প্রকার, প্রত্যক্ষ উক্তি আর একটা পরোক্ষ উক্তি। বচন কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর একটা বহু বচন। ক্লিয়ার? জানো, এগুলো নোট করবা, এগুলো সব নোট করবা। আর আমরা হচ্ছে যখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি এই টপিকগুলো পড়বো, আলাদা আলাদা করে যখন এই টপিকগুলো পড়বো, তখন এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা এতক্ষণ অব্দি 206 জন ক্লাসে, তোমরা এত অ্যাক্টিভ, আল্লাহ, আমার স্টুডেন্ট এত অ্যাক্টিভ, সব মেয়ে, সবগুলো মেয়ে। উক্তি উক্তি উক্তি। আচ্ছা, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। তো আশা করি আজকের যে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা একদম সঠিকভাবে পেয়েছো। এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে এখনও করতে পারো, আমরা এখনও 2-3 মিনিট ক্লাসে থাকবো, কথা বলবো, গল্প করবো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, যে কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আগে আমাকে বলো তো ক্লাসটা কেমন হয়েছে, আগে এটা বলো যে ক্লাস কেমন হয়েছে। আচ্ছা, অ্যান্সার দিতেছো তাই না? রাইট অ্যান্সার তাহলে কি হবে? বি হবে, উক্তি। হ্যাঁ ছেলে আছে, হ্যাঁ আছে। আচ্ছা, কথা মানে ওই যে বললাম কথা বলার দক্ষতা, মানে তুমি সামাজিকভাবে মানুষের সাথে যেই দক্ষতার সাথে কথা বলতেছো, মানে ইন্টারাকশনের একটা ব্যাপার আছে না, যে আমি আমি একভাবে কথা বলি, অন্যজন আরেকভাবে কথা বলি, এই যে কথা বলার ধরন, এই কথা বলার ধরন বা একে অপরের সাথে ইন্টারাকশন করার, সামাজিকভাবে কথা বলার যে ব্যাপারটা, এটাকে তোমার হচ্ছে কথন বলা হয়। এটা কখনো তোমার কোনো গ্রামাটিক্যাল টপিক না, এটা তোমার আসবে না। সব কিছু বুঝতে পেরেছো? কোনো রকম কোনো সমস্যা হয়নি তোমাদের? এটা জানো যে তোমরা ক্লাসের শুরু থেকে শেষ অবধি যারা ছিলা, তাদের কি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু এটা ক্লিয়ার করো। হ্যাঁ, আফিয়া বলেছে অস্থির, অনেক ভালো। আচ্ছা, বিভক্তি বুঝো নাই? আচ্ছা 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 আচ্ছা। পরীক্ষা কখন নেবেন? পরীক্ষা, আচ্ছা পরীক্ষা হচ্ছে তোমাদের বলা হয়েছে কয়টার দিকে বলা হয়েছে? শুক্রবারে 9টা থেকে 9:30 অবধি বলা হয়েছে। আচ্ছা, বিভক্তির ক্ষেত্রে কি 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 সমস্যা তোমাদের? আচ্ছা, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কি মিন করছো, যে বলেছো তাকে অনেকগুলা থ্যাঙ্কস। এই যে ছোটোখাটো এই ভুলগুলো আছে না, এগুলো একটু তোমরা ইয়ে করে নিও। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে পড়াতে পড়াতে অনেক কিছু হচ্ছে উলটপালট হয়ে যায়, এখান থেকে ইয়ে করছো তাই না? তৃতীয় বিভক্তিতে হচ্ছে তোমার দ্বারা দিয়ে কর্তৃক হয়, আর পঞ্চমীতে হচ্ছে তোমাদের, এটা একটু কারেকশন করে নাও, যারা শেষ অবধি আছো তারা হচ্ছে এটা একটু কারেকশন করে নাও। আমি এখান থেকে ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু কারেকশন করে নাও। এটা হচ্ছে তোমাদের পঞ্চমী বিভক্তি, আর এটা হচ্ছে তোমাদের তৃতীয় বিভক্তি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝে মধ্যে হচ্ছে এরকম একটু তো ত্রুটি হবে, তোমরা এগুলো হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা আচ্ছা, এখন সব কিছু ক্লিয়ার, ঠিকঠাক?
সরি, আমি আমি বুঝতে পারিনি, আমি একদমই বুঝতে পারিনি। আজকে কমেন্ট একটু কম দেখা হয়েছে তো, তাই আমি বুঝতে পারিনি। এখন তোমরা আমাকে বলো শুরু থেকে শেষ অবধি তোমরা ক্লাসটা ঠিকঠাক মতো করেছো কিনা, এবং ক্লাসের আরও কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যে কোনো জায়গায় প্রবলেম থেকে আমাকে বলো, আমরা আবার সেই কোয়েশ্চেনটা করবো। দরকার পড়ে শুরু থেকে শেষ অবধি করবো। যে কোনো একজন প্রবলেম থাকলে আমরা আবার শুরু থেকে শেষ অবধি কোয়েশ্চেনটা করবো। আচ্ছা, সাদিয়া বলেছে অনেক ভালো লেগেছে। হইতে থেকেছে সেটা হচ্ছে তোমার পঞ্চমী বিভক্তি, আর দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি। লিখতে লিখতে বলছি। আচ্ছা শুনো, কালকে আমি খুব সম্ভবত গতকালের ক্লাসে কোথায় একটা জানি সমাপিকা ইয়ের ক্ষেত্রে বলছিলাম, খুব সম্ভবত জটিল বাক্যের ক্ষেত্রে বলেছিলাম যে সেখানে দুইটা সমাপিকা ক্রিয়া থাকে। না, জটিল বাক্যের ক্ষেত্রে তোমাদের একটা সমাপিকা ক্রিয়া থাকে, আরেকটা অসমাপিকা ক্রিয়া থাকে। এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ক্লাসের রিভিউ আর নোট তোমরা হচ্ছে গ্রুপে প্রোভাইড করবা, আজকে রাতের মধ্যে প্রোভাইড করবা। আমি সবার নোট দেখেছি, তোমরা এত সুন্দর সুন্দর নোট করেছো, মানে আমি কোনটা রেখে কোনটাকে ভালো বলবো আমি নিজেই বুঝতেছিলাম না। নার্সিংয়ের জন্য কোন বই পড়বা আপু? আচ্ছা, নার্সিংয়ের জন্য আমাদের আপাতত বইয়ের সাজেশন বলতে কি, কয়েকদিন পরে আমাদের বন্দি পাঠশালার পক্ষ থেকে হচ্ছে তোমাদের নার্সিংয়ের জন্য বই প্রোভাইড করা হবে, আমারই লেখা। আর হচ্ছে আদার্স সাবজেক্টগুলোর জন্য তোমাদের সাকলান ভাইয়া, মানিক ভাইয়া সবারই হচ্ছে একটা করে সেপারেট বুক থাকবে। এর পাশাপাশি হচ্ছে তোমরা যদি এখন বই কিনতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো বেসিক যেই বইগুলো, যারা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে যেই বইগুলো আমরা নেই, সেই বইগুলো তোমরা পড়তে পারো। অথবা গ্রামারের ক্ষেত্রে ভাষারীতি, উচ্চতর ভাষারীতির ক্ষেত্রে যে বইটা আছে ওই বইটা নিতে পারো। এই বইগুলো মোটামুটি ভালো। হায়াত মাহমুদের বইটা নিতে পারো। আচ্ছা, কালকে হচ্ছে তোমাদের আখিয়াপুর ক্লাস আছে, সেটা হচ্ছে বায়োলজি অ্যান্ড সায়েন্স, মেবি জেনারেল সায়েন্স। আচ্ছা, বায়োলজি অ্যান্ড জেনারেল সায়েন্সের জন্য তোমাদের কালকে আখিয়াপুর ক্লাস থাকবে। সবাই হচ্ছে 6টার দিকে ক্লাসে, খুব সম্ভবত 6:30টার দিকে, 6:30টার দিকে ক্লাসে অ্যাটেন্ড করবা। আর হচ্ছে এইখানেই শুধু দেখাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে ক্লাসের আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসের হচ্ছে তোমরা যে পিডিএফটা, সরি নোট যেটা করবে সেটা গ্রুপে প্রোভাইড করবা। পাশাপাশি আমার যে ক্লাসগুলো ছিল বা দুইটা ক্লাসেরই হচ্ছে এক্সাম হবে আগামী শুক্রবারে 9টা থেকে 9:30 পর্যন্ত। আর কালকে তোমাদের আপুর ক্লাস থাকবে, সবাই ক্লাসে অ্যাটেন্ড করবা। আচ্ছা, আমার ক্লাস আবারও নেক্সট তারিখ খুব সম্ভবত মঙ্গলবার পড়বে, নেক্সট উইকের মঙ্গলবারে। এরপরে দেখো শেষ, আমাদের ক্লাস শেষ। সবাইকে অনেকগুলো ধন্যবাদ একদম শুরু থেকে শেষ অবধি ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর তোমরা তো মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো পড়াশোনা করো। তোমাদের গ্রুপে অ্যাক্টিভিটিগুলো দেখলেই বোঝা যায় যে তোমরা অ্যাকচুয়ালি কতটা পড়াশোনা করো। মানে নার্সিংয়ের প্রিপারেশনও যে এইভাবে মানুষ নেয়, আমি মানে কী বলবো, রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। আসবে আসবে, সবাই ক্লাসে আসবে, কেন আসবে না। কালকে যে আপু আখিয়াপুর ক্লাস আছে, সেও দুর্দান্ত ক্লাস করে। তোমাদের হচ্ছে নার্সিং ড্রিমার্সের এই যে টিচার প্যানেল, যেটা প্রত্যেকটা টিচারই তাদের বেস্টটা দিয়ে পড়ে, তো তোমরা কোনো ক্লাসে মিস করবে না। প্রত্যেকটা ক্লাসে একদম অ্যাটেন্টিভলি করবা এবং ডেডিকেশনের সাথে করবা। আমরা হচ্ছে যেমন ডেডিকেশনের সাথে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, তোমরাও ডেডিকেশনের সাথে ক্লাস করবা, তারপরে না তোমরা সফল হবা। আর তোমরা যতটা অ্যাক্টিভ, এই মানে এরকম যদি স্পিরিট নিয়ে বা এনার্জি নিয়ে তোমরা যদি রেগুলার ক্লাস করো, তাহলে তোমাদেরকে কে ঠেকাবে বলো, কে ঠেকাবে তোমাদের? আচ্ছা, তো অনেকক্ষণ হয়ে গেল, আমরা গল্প করলাম, ক্লাস করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। যারা যারা হচ্ছে শুরু থেকে শেষ অবধি ছিলাম, তাদেরকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিকভাবে অনেকগুলো ধন্যবাদ। আর ভালো থাকো, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন খুবই ভালো থাকো, পড়াশোনা করবো রেগুলার, আর আমার জন্য দোয়া করিও, হ্যাঁ।